সংবাদ সংলাপে আমাদের সাথে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ এ আরাফাত, তিনি শিক্ষক এবং গবেষক। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাবেক সিনিয়র সহসভাপতি বারভিডা। আমাদের সাথে আছেন, খোকন ভাইয়ের কোন পরিচয় দিব? প্রথমে বলি, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, একই সাথে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং সংসদ সদস্য তিনি। অবশ্যই স্বাগত তিনজনকে। খোকন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা শিরোনাম দেখছিলাম, আমরা হরতালের মধ্যেই আছি, শেষ হয়েছে আজকে আপাতত আমার বোধহয় পরশু দিন আছে বা ঘড়ির কাটায় কাল। শুরু করুন। আমাদের সমস্যা, জাতীয় সমস্যা যেটা হলো, সরকারের জনপ্রিয়তা কমে গেছে। সরকারের যদি জনপ্রিয়তা শূন্যের কোটা না হতো, সরকার যে কোনো নির্বাচন যদি জিতত, তাহলে এই দেশের এই পরিস্থিতি হতো না। এখন সরকার জনপ্রিয়তা কমে যাওয়াতেই সরকার রিয়েলাইজ করছে, জনমত 2 বছর আগে রিয়েলাইজ করছে যে আগামী নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হতে পারবে না। এই জন্য তারা আপিল ডিভিশনে, আমাদের আপনারা জানেন, আমাদের অনারেবল আপিল ডিভিশনে মনসিন নামলে একটা মামলা কেন্দ্র করে আপিল ডিভিশনে এই আমাদের সংবিধানের যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা, সেটা বাতিল করেছে। আর বাতিল করার আগে একটা প্রক্রিয়া করেছেন ওরা। আপনারা জানেন, রায় হয়েছে, আমাদের 4 জন পক্ষে দিয়েছেন মাননীয় বিচারপতি, 3 জন কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে রায় দিয়েছেন। 4 জন করার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধে মহামান্য রাষ্ট্রপতি 2 জন নতুন বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপিল ডিভিশনে। এই নিউ অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার এই মামলাটি হিয়ারিং হয়েছে। যদি ওই 2 জন অ্যাপয়েন্টমেন্ট না দিতেন, হয়তো বা রায় হতো 3 জন কেয়ারটেকার রাখার পক্ষে থাকতেন, 2 জন বিপক্ষে থাকতেন। ওই রায় দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে 4 এবং 3 হয়েছে। 4 জন বাতিলের পক্ষে, 3 জন রাখার পক্ষে। ইন্টারেস্টিংলি, পৃথিবীতে জুরিসপ্রুডেন্সে বা আমাদের লিগাল হিস্ট্রিতে কোনো কোর্ট, ওপেন কোর্টে মাননীয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব বললেন যে আগামী 2টা নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। তারপর উনি রিটায়ার্ড করলেন এবং ওনার মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে দিলেন। উনি প্রাইভেট ভাড়ায় চলে গেলেন। হি ওয়াজ নো মোর এ চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি। 1 বছর পরে উনি কি মনে করে বললেন যে ওই প্রভিশনে উঠিয়ে দিলেন। অর্থাৎ কেয়ারটেকার রাখবে, 2টা নির্বাচনে কেয়ারটেকার সরকার থাকবে, সেটা উনি আর রাখলেন না। এবং অর্থাৎ যেদিন রায় হয়েছে সেদিন থেকে দেখিয়ে দিলেন ওখান থেকে বাতিল হয়ে গেছে। এবং কোশ্চেন আসছে যে একজন প্রধান বিচারপতি বাংলাদেশের রিটায়ার করার পরে উনি কি, প্রথম হলো যে একটা ওপেন কোর্টে যে রায়টা দিয়েছে, সেটা কি ইভেন উনি প্রধান বিচারপতি থাকলেও ওই রায়টাকে পরিবর্তন করতে পারতেন? কোথাও প্রেসিডেন্স আছে? নো, কোথাও প্রেসিডেন্স নেই। একবার রায় হয়ে গেছে। কারো কোনো বক্তব্য থাকলে, এরপরে কোর্ট থাকলে সেখানে যাবে। উনি ওপেন কোর্টে অর্ডার দিলেন যে ওনারা যে আরও 2টা নির্বাচন হবে কেয়ারটেকারের অধীনে। রিটায়ার করার পর উনি এসে এই পরিবর্তনটা করলেন। যে পৃথিবীর কোথাও নজির আছে? যেহেতু ওনার উপরে কোর্ট নাই, ওনার উপরে যদি কোনো কোর্ট থাকতো, আমাদের আপিল ডিভিশনের উপরে, অবশ্যই এই জাজমেন্ট থাকতো না। ওনার উপর কোর্ট আছে কি? ওনার উপর কোর্ট আছে, আর আল্লাহ আছে, আর জনগণের কোর্ট আছে। এখন আমি মনে করি না এটার অন্য কোনো, ওনার উপর যে কোনো কোর্ট থাকতো, যদি এই জাজমেন্টটা স্ট্যাগ আউট করে দিত, বাতিল হয়ে যেত। এবং এইটা সরকার কিন্তু একমাত্র, যেহেতু জনমত শূন্যের কোটায়, জনমত নাই, নির্বাচনে জিতবে না, সরকার এই জাজমেন্টটা দিয়ে, এখন এই জাজমেন্টের কারণে আজকে দেশে কিন্তু সকল অস্থিরতা। সরকার যা করছে সবই কিন্তু। একটা প্রশ্ন আছে যে তার মানে কি, যদি তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফয়সালা হয়, তাহলে আর কোনো অন্য ইস্যু থেকে এই মুহূর্তে কোনো হরতাল নেই আপনাদের?
মূল সমস্যা তো এখান থেকেই সব সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এই যা হচ্ছে দেশের মধ্যে গণহত্যা বলেন আর ধরুন যুদ্ধবিধির বিচার, এই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী বললে যুদ্ধবিধির বিচার। আমি তো আইনজীবী, আমাদের এই কথা অনেক আইনজীবী শুনছেন, দেশবাসী শুনছেন, সচেতন মানুষ শুনছেন। বাংলাদেশে কোনো যুদ্ধবিধির বিচার হচ্ছে? বাংলাদেশের এই যে ট্রাইব্যুনালে কোনো যুদ্ধবিধির বিচার হচ্ছে না, এখানে হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের কিন্তু হ্যাঁ বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের সকল মন্ত্রীরা, সকল নেতারা জাতিসংঘে প্রতারণা করছে, একটা বার কেউ বলছে না যে এটা মানবাধিকার লঙ্ঘনের বিচার হচ্ছে। শুধু যুদ্ধবিরোধীর বিচার, যুদ্ধবিরোধীর বিচার এটাই, আর মিডিয়াতে এটা বলছেন আপনারা। আসলে মানবাধিকার লঙ্ঘনের বিচার হলে আমি মনে করি মানবতার বিরুদ্ধে অপরাধের, হ্যাঁ মানবাধিকার লঙ্ঘনের বিচার বিচার হচ্ছে, এরকম বলছেন না, ওটা সস্তা জনপ্রিয়তা আছে কথা না এটাই। তবে আমি তাই বলে আমি বলছি না যে আমরা আমার দল বা আমরা 71 সালে স্বাধীনতা সংগ্রামের সময় যারা হত্যা করেছে, যারা নারী নির্যাতন করেছে, যারা বাড়িঘর জ্বালিয়েছে, মানবতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, ওই যাদের বিচার চাই, তবে সেটা ন্যায় বিচার চাই। এবং আমরা আরো চাই এই ট্রাইব্যুনালটা হিউম্যান রাইটস মানে মানবাধিকার লঙ্ঘনের যদি কোনো পার্মানেন্ট থাকুক, যে সময় যে সরকার মানবাধিকার লঙ্ঘন হবে শুধু একটা আইন অ্যামেন্ডমেন্ট করতে হবে, পরিবর্তন করতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার এখানে হবে। আমি একটু সময় নিব, কারণ অনেকগুলো ইস্যু উনি উঠিয়েছেন, একটু ফোনগুলো আপনারা একটু যদি পড়ে নেন, নাহলে ক্লারিফাই করা যাবে। আমি একটু আসছি। প্রথম কথা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিচার এটা হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন যে কোনো সময় ঘটতে পারে, এটিকে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট পিস, ওয়ার ক্রাইম, জেনোসাইড, এগুলো হচ্ছে আন্তর্জাতিক কিছু অপরাধ। মানবাধিকার লঙ্ঘন কোনো আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত না পৃথিবীব্যাপী, কাজে এখানে কনফিউশন ক্রিয়েট করার কোনো সুযোগ নাই। যুদ্ধাবস্থায় যে ক্রাইম হয় এগেনস্ট পিস, ক্রাইম হয় এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম হয়, এবং যে ক্রাইম হয় এগেনস্ট যে জেনোসাইডগুলি হয় সেটার বিচার হচ্ছে। কাজেই যুদ্ধাপরাধ তথা মানবতা বিরোধী অপরাধ তথা ক্রাইম এগেনস্ট পিস এগুলো মোরাললেস একই রকম জিনিস, কিছু সুনির্দিষ্ট ডেফিনেশন আছে আইনের দৃষ্টিতে, এখানে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। এক, দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি আইনের মানুষ, কাজে আমি ওনাকে কাউন্টার করতে গেলে আমি তো আইনের মানুষ না, কিন্তু ইন্টারেস্টিং বেআইনি মানুষ হতো না, কিন্তু না আইনের মানুষ ওই সেন্সে যে আইনজীবী তো উনি, কিন্তু বাংলাদেশের জাতীয় মানে যেসব ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সেগুলো আমি পড়াশোনা করার সুযোগ হয়েছে এবং এগুলো আমি খুব গভীরভাবে দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা নিয়ে আমি জনাব মাহমুদুল খোকনকে বলবো, কিছু ভ্রান্ত ইনফরমেশন এখানে এসছে। প্রথম কথাটি হচ্ছে, দেখুন প্রেয়ারটা কি ছিল, আপনি দেখেন প্রেয়ারটা কিন্তু ছিল সুনির্দিষ্টভাবে, প্রেয়ারটা ছিল যে রিট পিটিশন যিনি দায়ের করেছেন সেটি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যে রূপরেখায় আমাদের সংবিধানে ছিল সেই রূপরেখাটি বাংলাদেশের সংবিধানের মূল যে প্রিন্সিপাল তার সাথে সাংঘর্ষিক কিনা, এবং সেইখানে একজন জাজ, আপনারা জানেন প্রেয়ার যেটি আছে তার বিপরীতে ওই প্রেয়ারের এগেনস্টে শুধু জাজ ভার্ডিক্ট দিতে পারে, এবং সেখানে ভার্ডিক্ট আসছে ইয়েস এটা কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক। তার বাইরে যে শর্ট অর্ডারে বিচারপতি এম খায়রুল হক যেটি বলেছেন তার অবজারভেশনে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা সাংঘর্ষিক বলে দিয়েছেন, প্রেয়ারের বাইরে কিন্তু তার ভার্ডিক্ট দেওয়ার সুযোগ নাই। তার বাইরে যে উনি অবজারভেশনে বলেছেন কিন্তু আরো দুটো টার্ম হতে পারে, সেটা কিন্তু শর্ট ভার্সনে বলেছে, এবং লম্বা ভার্সন যেটা, লং ভার্সন যেটা, এক্সপ্লেনেশন যেটা, সেটা আমি একটু শেষ করি প্লিজ। শর্ট ভার্সন, হ্যাঁ ঠিক আছে, শর্ট ভার্সন অফ জাজমেন্ট, দ্যাটস হোয়াট আই এম সেইং। শর্ট ভার্সন অফ জাজমেন্ট, ইট ইজ ইমপ্লাইড। এখানে অবজারভেশন ইজ ওয়ান থিং, জাজমেন্ট ইজ অ্যানাদার থিংস। জাজমেন্ট, শর্ট ভার্সন অফ জাজমেন্ট কে বলে, মূল জাজমেন্ট একটা। আমার এখানে এটা রিডান্ডেন্ট বিতর্ক, এই বিতর্ক করার দরকার নেই। আমি যেটা বলতে যাচ্ছি, উনি যখন ফুল ভার্সনটা দিলেন, সেই ফুল ভার্সনে উনি কোন জায়গায় বিচ্যুত হয়েছেন, ডিভেট করেছেন? কোথাও বিচ্যুত হননি। ফুল ভার্সনে দুটি টার্মে করা যাবে বলা আছে, কিন্তু ওখানে উনি কি বলেছেন? বলেছেন ফুল ভার্সনে যে প্রেফারেবলি নির্বাচিতদেরকে নিয়ে করতে। শর্ট ভার্সন তো শর্ট ভার্সনই, ওখানে যদি সব বলেই দেন তাহলে ওটাকে শর্ট ভার্সন অফ জাজমেন্ট বলছেন কেন? সেটাই তো বলছি, শর্ট ভার্সন অফ জাজমেন্ট কেন বলছেন? প্লিজ ডু নট ইন্টারাপ্ট মি। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে শর্ট ভার্সন অফ জাজমেন্টে যদি সবই বলে দেন তাহলে ওটা শর্ট ভার্সন অফ জাজমেন্ট কেন? ওখানে উনি বলছে দুটি টার্মে করা যাবে, যে ওনার যে অবজারভেশনটি
ফুল ভার্সন অফ জাজমেন্টে উনি ওখানেও বলছেন দুটো টার্মে করা যেতে পারে, যেটা ওনার অবজারভেশন অংশ, কিন্তু করা গেলে প্রেফারেবলি উনি বলছেন নির্বাচিতদের নিয়ে করার জন্য। উনি সামনে এখানে কোনো, আমি বলি আপনাকে, এখানে কোনো বিচ্যুতি হয়নি, এখানে এক্সটেন্ডেড হয়েছে। এক্সপ্লেনেশনে তো আপনি বলবেনই। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে বিচ্যুতির অভিযোগটা একেবারে অযৌক্তিক। আর যখন আপনাকে সুনির্দিষ্টভাবে প্রেয়ারটা করা হচ্ছে যে এটা সাংঘর্ষিক কিনা, এখানে একটা জাজের হাত বাঁধা, বিকজ এটি সাংঘর্ষিক, তাকে বলতে হচ্ছে এটা সাংঘর্ষিক, এবং এই প্রেয়ারের এগেনস্টে অন্য কোনো রায় দেওয়ার জাজের ক্ষমতা নেই। কাজের অতিরিক্ত যে কথাগুলি উনি বলছেন দুটো টার্মে করা যেতে পারে, কিভাবে যেতে পারে, প্রেফারেবলি নির্বাচিত, এটা ওনার অবজারভেশনের অংশ। দ্যাট ইজ নট পার্ট অফ দ্য ভার্ডিক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। খোকন ভাই তার ব্যাখ্যা দেবেন, আর কিছু বলবেন? নো বিচ্যুতি, আমি সেটাই বলছি, এখানে কোনো বিচ্যুতি হয়নি। এটা মানে কিন্তু সামনে এনেছেন যে প্রায় 1 বছর পর আইটি প্রকাশিত হওয়া, প্রায় 1 বছর পর আইটি প্রকাশিত হচ্ছে, তাদের সমস্যাটা কি হয়েছে? আমার কোনো সমস্যা মানে সেটাই তো হচ্ছে, ওয়াই ইজ দ্যাট এ প্রবলেম? আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বলে, আরেকটা অদ্ভুত জিনিস বলা হয়, আইনজীবীরা বলে যে উনি রিটায়ারমেন্টের পরে এসে করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা জাজ রিটায়ারমেন্টের পরে এসে অনেকগুলো রায় লেখেন, এবং এবিএম খায়রুল হক সাহেব আরো কয়েকটা রায় লিখছেন, জাস্টিস মোস্তফা কামাল সাহেব কতগুলি রায় লিখেছেন। এটা তো ট্রেডিশনালি নর্মাল প্র্যাকটিস। এই নর্মাল প্র্যাকটিস গুলোকে নিয়ে আপনি পলিটিসাইজ করে একটা ধোঁয়াশা তৈরি করতে কোনো যুক্তি নাই। আমি করছি না, আমি সেটাই বলছি। মোহাম্মদ হাবিবুর রহমান শুনছিলেন, আপনি ব্যবসায়ীদের একজন এবং আপনারা এই চাপানুতরের মাঝখানে আছেন। এক্স্যাক্টলি এটাই আমি মানে বক্তব্যটা এসছে এখন মূলত এটা অনেকটা আইনি জটিলতার ব্যাপারে অনেকটা আমরা স্পষ্ট না। আমরা যেটা ক্লিয়ার কাট বুঝি যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না ইজ অলমোস্ট ডিসাইডেড সরকারের পক্ষ থেকে। তারা বলছেন যে এটা মোরা ইস্যু নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আর বিএনপি বলছে, 18 দল বলছে যে না, আমরা তত্ত্বাবধায়ক ছাড়া ইলেকশনে যাব না। এই হচ্ছে মূল জায়গাটা। এইটা নিয়ে আজকে আমরা যারা ব্যবসায়ী, আমরা আমাদের জায়গায় আমরা আসলে এই বিতর্কে না গিয়ে আমি আমার ব্যবসার জায়গাটাই বলি। আমরা জনগণ যারা, তারা আছি মহা বিপদে। যে বিপদ নাম্বার 1, আজকে হরতাল হচ্ছে। হরতালে যিনি হরতাল করছেন বা যারা দিচ্ছেন বা যে কারণে দিচ্ছেন, ওনাদের বক্তব্য থাকবে যে আমরা এই ইস্যুতে দিচ্ছি। ইস্যুটা কি? তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে, বা এখন তো আবার নতুন করে পদত্যাগ দাবির ইস্যু, নতুন আরেকটা ইস্যু যোগ হয়েছে। কিন্তু এটা কিন্তু আমাদের কখন ভাই বলেন নাই। পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগের দাবি সরকারের। তো হোয়াট এভার ইট ইজ, এটা তো ওনারা বলতে পারেন ওনাদের জায়গা থেকে। কিন্তু আমরা যারা জনগণ, যারা ব্যবসায়ী, আমার মনে হয় এই ব্যবসায়ীদেরকে বাঁচানোর একটা প্রক্রিয়া করতে। একসময় আমরা যেটা যদি জানি, আমি যদি জানি, হরতালটা মূলত হয়তো ব্যবসায়ীরা বলতো যে আমাদের দোকানপাট বন্ধ রাখবো, আমরা এই সরকারের উপর বিরক্ত। এটাই ছিল মূল হরতালের থিম, ব্যবসায়ী বা জনগণরা। এখন একটা পক্ষ আমাদের উপর চাপাই দিচ্ছে যে হরতাল দিবে। কি কারণ? এই কারণ ইস্যুতে। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, থাকুক, আমাদের এটা নিয়ে আমাদের বক্তব্য না। আমরা যেখানে বলতে চাই এটা হচ্ছে এই যে আজকে হরতালের কারণে দেশের যে ক্ষতি হচ্ছেন, যিনি হরতাল দিচ্ছেন বিরোধী দল বা যে কারণে দেওয়া হচ্ছে, ওনাদের কিন্তু হরতাল দেওয়াটাই হচ্ছে ওনাদের ব্যবসা। মানে আই এম সরি, ব্যবসাটাই হচ্ছে ওনাদের। আমার ব্যবসা হচ্ছে সকালে উঠে অফিসে যাওয়া। ব্যবসা শব্দটির মধ্যে আপত্তিকর যে যখন সরকারে থাকে তখন তাদের ব্যবসা, তখন তাদের ব্যবসা। তো সুতরাং কোন দলই এদেশে হরতাল দেয়নি। এই ব্যবসার মানে ইয়াতে আমরা চাপে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের ব্যবসার প্রতিদিন সকালে 18% ইন্টারেস্ট গুনতে হচ্ছে, 18 থেকে 21% ইন্টারেস্ট গুনতে হচ্ছে। এবং দেখেন আজকে রাস্তায় একসময় হরতাল ঠিক আছে, হরতাল মারামারি অনেক কিছু হবে। এইভাবে একটা আজকে গতকালকে পিক আপে একটা ছেলে, ওই লোকের সাথে আমার আজকে দেখা হয়েছে। ওই লোকের মালিক যিনি, উনি হচ্ছেন লিভার ব্রাদার্সের ডিস্ট্রিবিউশনের মালিক, যিনি আতিক ভাই ওনার নাম। তো ওনাকে আমি দেখছি, উনি কান্না করতেছেন ওনার স্টাফের জন্য। এই লোকটা মারা যাবে, পেট্রোলটা পুরোপুরি ওনার গায়ে ডালা হয়েছে, ওই ড্রাইভারের গায়ে ডালছে। এইভাবে আজকে যে আমরা যে সহিংস রাজনীতিতে জড়াই গেছি, এইভাবে আমাদের দেশ এবং অর্থনীতি, দেখেন অর্থনীতির কথা যদি বলতে হয়, যদি আজকে ইস্যুটা হইতো যে আমাদের ব্যবসা বাণিজ্য একসময় যেমন ছিল, আন্দোলনটা কি হলমার্ক টলমার্ক নিয়ে কি বলতো, ঠিক আছে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার জন্য এখানে কোনোভাবে যুদ্ধ অপরাধ বা এই ট্রাইব্যুনাল নিয়ে রাজনীতি করার কোনো কারণ নাই। কারণ অনেকগুলো আছে, ঠিক আছে, ধরে নিলাম। এখন মূল কারণ আর কিছু না। মূল কারণ হচ্ছে আমি এই রাজাকারদের, মানে যারা রাজাকার না, আই এম সরি, যুদ্ধ অপরাধীদের রাজাকার একটা জিনিস। এখানে কিন্তু একটা বিরাট কনফিউশন আছে যে সরকারি দলের রাজাকার আছে। অনেকে বলে, আমাদেরকে বলা হয় যে সরকারি দলের রাজাকার আছে। হ্যাঁ, রাজাকার আছে। ওনার আব্বা
ওই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন, আমি যতদূর জানি আর কি। আমার আব্বা 1971 সালে ছিলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওই প্রতিটা চেয়ারম্যান কিন্তু শান্তি কমিটির মানে ওদের ফোর্স করা ছিল যে তোমরা এইভাবে হইতে হবে। তাই বলে উনি কিন্তু, আমার আব্বা কিন্তু সারাক্ষণই মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি কিন্তু রাজাকার ছিলেন না। কিন্তু কেউ যদি বলে যে রাজাকার ছিলেন, এবং রাজাকার থাকা এক জিনিস, যুদ্ধ অপরাধ করা আরেক জিনিস। রাজাকার অনেকেই আছেন। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাখ্যাটি। একজন দর্শক আছেন, তার কাছ থেকে ঘুরে আসতে চাই। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে শাহবাগের এই যে 10 লক্ষ বা 20 লক্ষ মানুষ নিয়ে যে জনসমাগম করে, আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি নুর ইসলাম বলছিলাম, দুবাই থেকে। ভাই, দুবাই থেকে বলুন। এখন যে 10 লক্ষ 12 লক্ষ মানুষ নিয়ে যে জনসমাগম করিয়া যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, বা এর ভিতরে যে সরকারের যে কেলেঙ্কারি হয়েছে, এইগুলো দায়ভার বা সরকার এইগুলোর বিরুদ্ধে তো কোনো কিছু করতেছে না, বা মনে হচ্ছে যে এখন কেয়ারটেকার সরকার দেওয়া হোক, দেওয়ার পরে বোঝা যাবে যে কোনটা যুদ্ধাপরাধীদের বিচার করলে ভালো হবে বা সরকার কি করলে ভালো হবে। এখন বোঝা যাবে যে জনগণ কি করতে চায় এখন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। মাহমুদ্দিন খোকন, অনেকগুলো ইস্যু, অদ্ভুত একটি ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুর রহমান। সেটা আমার আরাফাত সাহেব বোধহয় কনফিউজড হয়ে গেছেন। ওনার কনফিউশন ক্রিয়েট হয়েছেন মাইন্ডে মনে হয়। ডিফারেন্স পার্থক্য হলো অবজারভেশন ইজ সামথিং, জাজমেন্ট ইজ ডিফারেন্ট থিংস। আপনার যে শর্ট জাজমেন্ট দিয়েছে, ওটা দ্যাট ইজ কল্ড শর্ট জাজমেন্ট দিয়েছে, ইটস অপারেটিভ পোর্শন, হ্যাঁ, জাজমেন্ট অর্ডার, শর্ট জাজমেন্ট। ওই জাজমেন্ট উনি ক্লিয়ার করে বলে দিয়েছেন আরো দুইবার নির্বাচন হবে। আর দ্যাট ওয়াজ নট অবজারভেশন। এক দ্বিতীয়ত পরবর্তী উনি শিফট করেছেন আফটার হিজ রিটায়ারমেন্ট শিফট করে বলেছেন যে শিফটটা কোন জায়গায়, এই যে নির্বাচিতদেরকে দিয়ে। হ্যাঁ, এটা শিফট কি করে হলো? আচ্ছা শুনি, আমি সেটা জিজ্ঞেস করছি। নির্বাচিতদেরকে দিয়ে, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। হ্যাঁ, নির্বাচিত মানে কি? এটা বলেন নাই। নির্বাচিত মানে কি? আমি 5 বছর জন্য নির্বাচিত হয়েছি। আপনি সদস্য, প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 বছর নির্বাচিত হয়েছে, বিরোধী দল নেত্রী হয়েছে। যেদিন সংসদের ভেঙে যাবে, মেয়াদ শেষ হবে, সবাই অনির্বাচিত। না, নট নেসেসারিলি। শেষ করে আচ্ছা শুনি ওনার ব্যাখ্যাটা শুনি। আমার মেয়াদ শেষ হয়ে যাবে, আমার সঙ্গে ওনারও মেয়াদ শেষ হবে। পার্লামেন্ট একদিনে ভাঙবে, একদিন ভাঙবে। তো পার্লামেন্ট যদি ডিজলভ হয়ে যায়, উনি তো অনির্বাচিত রয়ে গেল। তাহলে জেনারেল অ্যাসেম্বলি সাহেব এমপি আছেন, সবাই আছেন, বেগম খালেদা জিয়া আছেন, প্রাইম মিনিস্টার আছেন, নির্বাচিত পারলেন কোথায়? এটা শুনে এই জাজমেন্টটা হয়েছে, আই কুড সে, আমি তো জাজমেন্ট হয়েছে লয়ার কন্টেম্প হয়ে যাবে। হ্যাঁ, ইটস ব্যাড জাজমেন্ট, ব্যাড জাজমেন্ট দিস ইজ। আমি না শেষ, আপনার আবার শেষ করতে হবে। আর যেটা হলেন জাজমেন্টের, এত বড় এত সেন্সিটিভ ম্যাটারে জাজমেন্ট উনি দিতে পারলেন না। উনি রিটায়ারমেন্টটাকে দেননি কেন? রিটায়ারের পরে যদি কেউ যদি বলে রিটায়ারের পরে ওনার নেগোসিয়েট করে জাজমেন্ট দিয়েছেন, এটা কি হয় না বাংলাদেশে? রিটায়ারমেন্টের পরে জাজমেন্ট দেওয়া হয় না? এই জাজমেন্টের পরে সেনসিটিভ না, বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা হয়েছে কিনা এর আগে বাংলাদেশে? আমার জানা নাই। বলেন কি? আপনি দেখতে পারে রিটায়ারমেন্টের পরে জাজমেন্ট দেওয়া হয় না বাংলাদেশে? আমার জানা নাই। এর এখনো অনেক জাজমেন্ট হয়। আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এই সরকার, সুপ্রিম কোর্টের জাজরা কি রিটায়ারমেন্টের আগে সব জাজমেন্ট লিখে দিয়ে যান? নিশ্চয়ই দেবে, দেওয়া উচিত। Because retirement করার he is no more judge. জাস্টিস কামাল, মোস্তফা কামাল সাহেবই তো রিটায়ারমেন্টের পরে লিখেছেন। যাদের সঙ্গে পার্সোনাল যোগাযোগ আছে তারা বলতে পারবেন না, আমি জানি না। আমার সঙ্গে পার্সোনাল কোনো যাদের সঙ্গে যোগাযোগ নেই, ব্যক্তিগত আপনারা থাকতে পারে, যোগাযোগের ব্যাপার না। আমরা সবসময় বলি না, নিশ্চয়ই আমি তো জানি না, তো ওপেন, ইটস অ্যান ওপেন থিং। আমি তো জানি না, কোনো অফিশিয়ালি কথা বলা হয় না আপনি রিটায়ারমেন্ট জাজমেন্ট দিলাম, সই করলাম। বিকজ ইউ মাইট হ্যাভ পার্সোনাল রিলেশনশিপ উইথ সাম জাজ। রিটায়ারমেন্টের পরে আমার জানা নাই। রিটায়ারমেন্টের পরে জাজরা ভুরি এক্সাম্পল আছে। ইটস আ রেগুলার প্র্যাকটিস। আমি বললাম তো, দিস ইজ ইউ মে হ্যাভ and it's an open document. No, this আমরা বোধহয় I am a practicing lawyer. আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো অনেক I'm a practicing lawyer. You are not a practicing lawyer.
আমার জানা মতো নাই। ঠিক আছে। রিটায়ারমেন্টের পরে জাজমেন্ট দেয়। এটা নিয়ে আমরা আলোচনা অনেকক্ষণ তার বিতর্ক এটা আপনি আরেক জাজমেন্ট দেয়, আর এই জন্য পূর্ণাঙ্গ জাজমেন্ট সিগনেচার করে। এই বিতর্ক সৃষ্টি হলো 1 বছর পরে কেন? এবং সে তো পাবলিক একজন বিচারপতি, মাননীয় বিচারপতি থাকাকালীন সময় তার একভাবে একের জীবনযাপন করতে হয়। রিটায়ারমেন্টের করে সে পাবলিক লাইফে মিস হচ্ছে, যে কোনো তার প্রটোকল রিল্যাক্স হয়ে যাচ্ছে, তখন সে পাবলিকলি মিস করেছে, জাজমেন্ট বদলাচ্ছে না কি করছে। মানুষ যদি বলে, যদি হোয়াট করছে, আমরা কি ডিপেন্ড করবো? উনি ডিপেন্ড করবো। ধন্যবাদ। আরেকজন দর্শক আর যেটা হলো যে আপনার আমি তো বললাম যে এটা আপনার আফটার পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কেউ নির্বাচিত না। আচ্ছা, আমি জনাব আরাফাত একজন দর্শক আছেন, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। দিস ইজ মিসকনসেপশন। ওয়েলকাম টু দ্যাট। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি নজরুল হুদা কার্নিস মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। উনিও তো একটা দল করেন, এবং আজকে যারা সরকারি দলে আছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকেন তখন সে হরতাল পছন্দ করেন না, তাকে হরতালকে প্রতিহত করেন বা হরতাল ভালো না এটা বলেন। আর যখন বিরোধী দলে থাকে তখন আবার হরতালটাই তাদের প্রধান অস্ত্র হয়। আমরা যারা সাধারণ জনগণ, তাদের দাবি হলো এই হরতালটা, আমরাই মেজরিটি, আমরা যারা গরিব মানুষ, আমরা যারা সাধারণ জনগণ, তারাই মেজরিটি। আমাদের দাবি হচ্ছে এই হরতাল আইন করে, দুই দল মিলে আইন করে বন্ধ করা যায় কিনা, এই ব্যাপারে ব্যারিস্টার সাহেবের মত। আচ্ছা, আমি নিশ্চয়ই খোকন ভাইয়ের মন্তব্য নেব, এই প্রসঙ্গটা শেষ করে আমি একটু শেষ করি। প্রথম কথা, আমি আবার ইনসিস্ট করতে চাই, উনি যদি ওনার সাইনবোর্ড আছে এজ লয়ার, আমার নাই, বাট ইউ চেক উইথ এনি লিডিং লয়ার্স ইন বাংলাদেশ, যে শর্ট জাজমেন্টটা এসছে, সেই শর্ট জাজমেন্টে দুটো টার্মে করা যেতে পারে। এটি জাস্টিস ABM খায়রুল হক সাহেবের অবজারভেশন। দিস ইজ নট পার্ট অফ দ্য রায়, দ্যাটস অবজারভেশন, রায় না। কারণ ওইটা রায়ের অংশ হতেই পারে না, প্রেয়ারটা ওটা ছিল না। এক দ্বিতীয় জিনিসটা আপনাকে বলি, বাংলাদেশে ভুড়ি আমি দরকার হলে দেখাবো, ইটস পাবলিক ডকুমেন্ট, এটার জন্য কোনো জাস্টিসের সাথে পার্সোনাল যোগাযোগের দরকার হয় না। ভুড়ি এক্সাম্পল আছে রিটায়ারমেন্টের পরে যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দেওয়ার, ভুড়ি এক্সাম্পল আছে। এটা আমি দেখো, উনি শোনেন নাই বলছেন, আমার কিছু বলার নাই এখানে। তৃতীয় জিনিসটা আপনাকে বলি, পৃথিবীর যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, যেসব দেশের সংবিধানের মূল প্রিন্সিপাল যেটা হচ্ছে ডেমোক্রেটিকলি ইলেক্টেড যারা, তারাই দেশ চালাবে। সব দেশে, আপনি ইউকেতে বলেন, আমেরিকাতে বলেন, ইন্ডিয়াতে বলেন, স্পেশালি ইন্ডিয়ান ইউকেতে, যেখানে আপনার এই যে ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট আছে, সেখানে চলমান যে গণতান্ত্রিক নির্বাচিত সরকারটা, তারাই কিন্তু তাদের টার্ম পুরো করার পরে এক্সটেন্ড করে তত্ত্বাবধায়কের রূপ নেয়। সেক্ষেত্রে তারাও ওই অর্থে নির্বাচিত থাকে না, কিন্তু তারপরেও অন প্রিন্সিপাল দেয় নির্বাচিত। এখানে যেটা বলা হচ্ছে যে মাহমুদউদ্দিন খোকন সাহেব সংসদ ডিসলভ হওয়ার পরে উনি বলছেন আমি তো অনির্বাচিত হয়ে গেলাম। আপনি এখানে লিটারালি দেখলে হবে না, উনি ওনার কন্টিনিউটিটা আছে। আপনি বাইরে থেকে 10 জন অ্যাবসলিউটলি অনির্বাচিত, জীবনে একটা ওয়ার্ডে ইলেকশন করে জিততে পারে নাই, এরকম কিছু লোককে এনে আপনি বসায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করবেন, যেটা আমি বলি আপনারা উপদেষ্টা হয়েছেন, তাদেরকে ওয়ার্ডে নির্বাচন করাবেন। আমি সেটাই বলছি। ডেমোক্রেসিতে না, অঞ্জনদা আপনাকে বলি, ডেমোক্রেসিতে হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? ডেমোক্রেসিতে আপনি ক্লাস 8 পাস করলেন না PhD করলেন, দ্যাট ইজ নট দ্য কোয়ালিফিকেশন। পপুলার ভোট ইজ দ্য অনলি কোয়ালিফিকেশন ডেমোক্রেসি। কাজে যতই পলিশড এবং যতই সুশীল সমাজে সুদীজন হন, আপনাকে জিততে হবে ইলেকশনে পপুলার সাপোর্ট নিয়ে। যিনি একজন ওয়ার্ডে ইলেকশন করে জিততে পারেন না, তাকে আপনি ধরে বসাই দিবেন, হি ইজ নট অ্যান ইলেক্টেড পার্সন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাটস দ্য মূল প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। কাজে খোকন সাহেব সংসদ ডিসলভ হওয়ার পরেও ওই কন্টিনিউটির স্বার্থে হি স্টিল নির্বাচিত। আমি কেন বলছি, ইউকেতে তো এই প্রিন্সিপাল ফলো করে, ইন্ডিয়াতে তো এই প্রিন্সিপাল ফলো করে, দুনিয়াতে যে এক্সাম্পল আছে সেটার বিপক্ষে দাঁড়িয়ে হুট করে কথা বললে তো হবে না। উই আর টকিং অ্যাবাউট দোজ, মানে যে এক্সাম্পলগুলো দুনিয়াতে আছে। ধন্যবাদ। এই এক্সাম্পল নিয়ে কথা হবে, কিন্তু বিরতি রয়েছে আমাদের। আরেকটা জিনিস ছোট্ট করে একটু হরতাল নিয়ে বলতে চাই 2 সেকেন্ডে। সেটা হচ্ছে, দেখেন, হরতালের বিপক্ষে আমি নই। যৌক্তিক কারণে যদি আপনি হরতাল দেন, যখন দেশের স্বাধীনতা ছিল না, যখন গণতন্ত্র চুরি হয়ে যাচ্ছিল, তখন হরতাল অবরোধ দিয়েছেন। আজকে রাজাকার যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যে হরতালের ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে যাচ্ছে, আজকে কিসের জন্য এই হরতাল? এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই তো হরতাল। এছাড়া আর কি কারণ আছে? কোন যৌক্তিক কারণ আছে? আজকে সুপ্রিম কোর্টে যদি আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে পূর্বের রূপরেখায় যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল হয়েছে, তার সেই বাতিল অবস্থায় আপনি কিন্তু আলোচনার মাধ্যমে স্টিল একটা ওয়ার্কেবল ফরম্যাট পসিবল, এটার জন্য হরতাল দেওয়া লাগে না। ধন্যবাদ। এই জায়গাগুলোতে আমরা আসবো, আর অনেকগুলো প্রসঙ্গ আছে। দর্শক, জনাব আরাফাতের যুক্তিগুলো এবং এর সাথে সাথে একজন দর্শক যে প্রশ্নটি করেছেন হরতাল নিয়ে, এক ধরনের ঐক্যমত্য প্রার্থনা করেছেন, শব্দটি বলতে হবে,
আমাদের জনগণের দাবি করার অবস্থা থাকে না, তারা প্রার্থনা করেন। সেটি নিয়ে আপনার বক্তব্য কি? আসলে বাংলাদেশের ওনার কথাটা যুক্তিগত আছে মনে করি। বাংলাদেশের সরকার পরিবর্তনের মাধ্যমটা কি? আর কোনো মাধ্যম তো নাই। হরতাল। হ্যাঁ, বাংলাদেশের সরকার যেই সরকার থাকে সে জোর করে ক্ষমতা থাকতে চায় এবং জনমত দেখে না কোনো সময়। এটি কি আপনাদের বেলা প্রযোজ্য? জনগণ যখন কখনোই জনমতের দিকে তাকে না। আমাদের দেশে কখনো জনমতে যে কোনো ইস্যুতে জনমত কি বলে। খুরমা, আপনি যেটি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটি কি আপনাদের সময় প্রযোজ্য ছিল? সবসময় সরকারের সময় আমি মনে করি জনমত দেখা উচিত, তবে দেখা উচিত, জনমত দেখে না সরকার। আর সরকার ক্ষমতা পরিবর্তনের একটা মাধ্যমে হলো হরতাল, অবরোধ, এগুলোই তো। 2006 সালে মনে আজ ভুলে গেছেন? হ্যাঁ, জি টিভি ছিল না সে সময়, কিন্তু অন্য টেলিভিশন ছিল, পত্রপত্রিকা ছিল। সেই দিনগুলো তো মনে রাখেন। 5 দিন পুরো সপ্তাহে হরতাল। কারণ আপনারা মাগুরা করছিলেন, শেষ করি, এই জন্যই তো হয়েছে, দরকার ছিল না তো এটা করার। আচ্ছা শুনে নিয়ে কত মাগুরার পর কত, আজকে তো কোনো মাগুরা হয় নাই, আজকে প্রেক্ষাপটে শুনি আমরা। পুরো সপ্তাহে হরতাল, তারপর সরকার পরিবর্তন হয়ে গেল। আর্মি আসলে এটা আসলে এটা, সরকার পরিবর্তন হলো, সরকার হিসেবে গেলেই তো বাংলাদেশের। কারণ সরকার কখনো জনমত দিকে তাকায় না। এবং আমাদের বাংলাদেশে দেখেন, সারা বছর ঠিক আছে, 4 বছর ঠিক আছে, শেখ বছরে এসে কি করলে যে নির্বাচনটা পদ্ধতি নিয়ে স্বাধীনতা, দিস ইজ এ কান্ট্রি, জনগণ যুদ্ধ করে দেশে স্বাধীন করেছে। আমি আমার অনার্সে যেটা পড়তাম ইংল্যান্ডে, ইন্টারন্যাশনাল লতে যে কোন কান্ট্রি কোনটা কীভাবে স্বাধীন হয়েছে, সেলফ ডিটারমিনেশন স্বাধীন হয়েছে বাংলাদেশ, ওয়ান অনলি এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড। আর সেই দেশে নির্বাচন কেমন হবে, নির্বাচন কেমন হবে, পদ্ধতি কেমন হবে, এটা নিয়ে চলতেছে কিন্তু আমাদের যুদ্ধ। ইকোনমি, ওই যে আমার ভাই বললেন যে দেশে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছরে, 5 বছর 4 বছরের মাথায় শেষ বছর এগুলো নিয়ে চলছে আমাদের। এটা আসলে আমরা সেটেল করতে পারি না, কারণ এটা আমাদের রোগ বোধ হয় নাকি। ক্ষমতা আসলে আবার থাকতে হবে, জনগণ সমর্থন করে না, জনগণকে পিটাইতে দেবো, জেলে ঢুকাইতে দেবো, দরকার হলে পুলিশ র্যাব মেরে ফেলো। এই যে গত মানে 150 মেরে ফেললো, 150 জন মানুষ হত্যা হয়েছে দেশের মধ্যে। গণহত্যা, অবশ্যই গণহত্যা। গণহত্যা কিসে বলবেন আপনি? জেনোসাইড, এটাকে জেনোসাইড বলবেন আপনি। এবং পোস্টমর্টম হয়নি, আইন শাসন কোথায়? আমার নির্বাচন এলাকা 2 জন হয়েছে, ঢাকা নিয়ে আসছে, পোস্টমর্টম করবে না, পুলিশ মেরে ফেলছে। না না, এখন আমার এগুলো কিছু হয়নি, পুলিশ মেরে ফেলে না, আমার এগুলো কিছু হয়নি, কোনো মন্দিরে কোনো হামলা হয়নি, মসজিদে হামলা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে ওকে গুলি করেছে, গুলি করে 2 জন মারা গেছে, একজন নিয়ে গেছে মাইজদি, আরেকজন নিয়ে এসেছে ঢাকার দিকে এনে, এই যাত্রী 8 বার মারা গেছে, তার ট্রিটমেন্টের রক্ত খরা ওরে। তাকে এখন ঢাকা মেডিকেলে র্যাব ঢুকে লাশ দিয়ে তাকে ইয়ে করতে চাচ্ছে, মানে পোস্টমর্টম করা বেড়া। এইটা আসলে কিন্তু ক্ষমতাটা বড়, 150 জন মারা গেছে, তার ক্ষমতা আসতে হবে। অসুবিধাটা কি আছে? আপনি বলছেন যে অসুবিধা কি আছে যদি নিরপেক্ষ নির্বাচন হয়? মনে ছিল না 1995 সালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, জামাত ইসলামী বাংলাদেশ মন্ত্রী রহমান নিজামীর সঙ্গে, জেনারেল এরশাদের সঙ্গে বসে যে একত্রে বৈঠক করে বেগম খালেদার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার। ধন্যবাদ। 1 দফা 1 দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দিতেন, অনেকে হয়তো অনেকে জানেন না স্লোগানটা, হয়তো এখন ভুলে গেছেন। 1 দফা 1 দাবি কি? না না না, আমার ভোট আমি বলে গেছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই জন্যই কেয়ারটেকার গভর্নমেন্ট। ধন্যবাদ। একজন দর্শক আছেন, কথা বলতে যাবো আলোচনায়। 95 সালে যেসব লোকজন হত্যা হয়েছে, যেসব লোক মারা গিয়েছে, জেল কেটেছে, কোন মাপ চেয়েছেন আপনারা? খোকন ভাই আসবো আপনার আবার আলোচনায়। এখন আবার উল্টা কথা বলছেন। আচ্ছা ধন্যবাদ। আমি আরো একজন সম্মানিত দর্শক আছেন আমাদের সাথে। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। আমি তহিদা, আমি চিটাগাং থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে দুজনেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকার যখন করা হয় তখন এটি একটি ইন্টারিম ব্যবস্থা ছিল, আপৎকালীন ব্যবস্থা। আমার প্রশ্ন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সাথে, আর কতবার ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান? 1 নম্বর কথা।
2 নাম্বার হচ্ছে নেপালে এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কারণ এখানে বিপদগ্রস্ত হচ্ছে অবস্থা ভালো নয়, সেই কারণেই হচ্ছে। কিন্তু বাংলাদেশের অবস্থা তো সেরকম নয়, বাংলাদেশের অবস্থা তো অনেক ভালো। ধন্যবাদ। গণতান্ত্রিক ধন্যবাদ। আমরা প্রশ্ন শুনেছি জনাব আরাফাত। উত্তর দিয়ে দেবো? আচ্ছা, আমার বোন যেটা বলেছেন তার সঙ্গে আমি মনে হয় উত্তর দেওয়া উচিত। যে পর্যন্ত আমাদের সকল রাজনীতিবিদদের মন মানসিকতা এবং এটা মধ্যপ্রতি শ্রেণীর যারা গণতন্ত্র রক্ষা করে সৃষ্টি না হবে সে পর্যন্ত আমরা এটা খুব hypothetical। কেয়ারটেকার গভর্নমেন্ট এটা খুব hypothetical বিশ্বাস করে না। এটা কোনো বেগম খালেদা this is not a জিয়াও solution। না, বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিএনপি বিশ্বাস করে না। doesn't matter। যে পর্যন্ত বিশ্বাস কেউ করবে। আসবে আমি বলি আমরা একটু জনাব আরাফাতের কথা শুনতে চাই। আমি আপনাকে বলি এগুলোকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। বিশ্বাস করবে, কবে করবে, কোন কালে এই জন্য বসে থাকবো আমরা, এটা কোনো কথা হলো না। 90-তে যে গণ অভ্যুত্থানটা হলো স্বৈরশাসকের বিপক্ষে, তারপর তো 91 একটা ইলেকশন হলো। সেই ইলেকশনের পরে কমিটমেন্টটা কি ছিল? যে আমরা গণতন্ত্রকে ইনস্টিটিউশনালাইজ করবো। খোকন ভাই যে বললো যে 95-এ মনে ছিল না যে আন্দোলন হয়েছে 96 কেন হলো, তার প্রেক্ষাপটটা কি ছিল? গণতন্ত্রের জন্য লড়াই করে 91-এ বিএনপি ক্ষমতায় এসে মাগুরার মতন একটা নির্লজ্জ একটা উদাহরণ তৈরি করলো। মানুষ কিন্তু অবিশ্বাস করলো তখনই যে গণতন্ত্রের জন্য ফাইট করলো যে দলগুলি, আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, তারই একটি দল বিএনপি এসে সে আবার ভোট চুরির রাজনীতি শুরু করলো। তৎকালীন পরিস্থিতিতে আপনি দেখেন আজ থেকে কত বছর আগে ওই তখন মিডিয়ার এই অবস্থা ছিল না, তখন কিন্তু চুরি করাটা অনেক ইজিয়ার ছিল। আমাদের ইলেকশন কমিশন শক্তিশালী ছিল না, বিভিন্নভাবে দুর্বলতা ছিল। তখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট তখন কিন্তু আপনার ইলেকট্রাল পলিটিক্সকে সুসংহত করা। সেই জায়গা থেকে যদি আজকে বিএনপি যদি যে উপনির্বাচনের একটা লোভ সামলাতে পারে না, মাগুরাতেও চুরি করতে হয়েছে তাদের, সেটা সেই এক্সাম্পলগুলো যদি সেট না করতো যে 91 থেকে 96 এই সময়, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক বিষয়টা আসতোই না। তারপর 96-এ তত্ত্বাবধায়ক বিষয়টা আসলো, আসার পরে কিন্তু বলা হয়েছিল 3টি টার্মের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখবো, এরকম একটি বলা হচ্ছে। তারপর 3টি টার্ম কিন্তু গেছে। আমার কথা হচ্ছে আজকে দেখেন কিছু একটা প্যারাডাইম শিফট হয়েছে বাংলাদেশে। আজকে একটি ছবিযুক্ত ভোটার লিস্ট আছে। আজকে একটি এই যে ভুয়া ভোটার সহ যে ভোটার লিস্ট ওনাদের সময় বানিয়েছিল সেগুলো কিন্তু পরিচ্ছন্ন হয়েছে। আজকে মিডিয়ার যে ওয়াচডগের রোল প্লে করে গোটা বাংলাদেশ জুড়ে, প্লাস যতগুলি আপনার এই যে নির্বাচন হলো ইন্টারনাল, আপনি দেখেন গত এই 4 বছরে একটাও তো মাগুরার ইলেকশনের মতন কোনো এক্সাম্পল সেট করেনি। এই বাস্তবতা আমাদের তো এখন এগিয়ে যেতে হবে। যে দর্শক প্রশ্ন করলেন ঠিকই আছে, বাংলাদেশ তো এগিয়ে যাওয়ার সময়। আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা পাকিস্তান ভাবছে, বিকজ ওরা পিছিয়ে আছে। নেপাল ভাবছে পিছিয়ে আছে। আমরা তো এটা অতিক্রম করে এসেছি। আমরা তো ইউকে আর ইন্ডিয়া বা আমেরিকাতে যে সিস্টেম, ওই গণতন্ত্রের উচ্চশিখরে পৌঁছতে চাই। এবং আজকে আপনাকে আমি বলি, আজকে যদি ডেমোক্রেসি বেসিক সিস্টেমের মধ্যে যেভাবে ইলেকশন হওয়ার কথা সেভাবে যদি ইলেকশনটা হয়, কোনো দলের ক্ষমতা নাই চুরি করা, এবং চুরি করে বাঁচার কোনো পথ নাই, আপনাকে আমি বলে দিচ্ছি। কাজে আজকে তারপরও দেখেন, আপনাকে আমি সিম্পলি একটা জিনিস বলি অঞ্জনদা, এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নামে সংবিধানের মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক যে বিষয়টি রেখেছিলাম, যেটি কোর্টের রায় বাতিল হয়ে গেছে, সেই জিনিসটিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু, একেবারে নাই আইনের দৃষ্টিতে। কিন্তু তারপরেও যেটা করা যায়, দেখেন আপনাকে আমি বলি, আমরা যদি আরেকটু সৃজনশীল হই, এটা আমি বহুবার বলেছি, আরেকটু যদি সৃজনশীল হই, তাহলে আওয়ামী লীগ বিএনপি বসে একটা অন্তর্বর্তীকালীন ফরম্যাট, ধরুন সেই গভর্নমেন্টে বিএনপিও থাকলো আওয়ামী লীগও থাকলো, এখন হেড কি হবে সেটা নিয়ে আলাপ করা যেতে পারে। সেগুলো নিয়ে একটা সলিউশন কিন্তু চকআউট করা পসিবল, যেখানে একটা ক্রেডিবল ইলেকশন করা যাবে। এটা তো আমরা সবাই চাই ক্রেডিবল ইলেকশন। এটা তো আগের ফরম্যাটে যেটা অসাংবিধানিক, যেটা বাতিল হয়ে গেছে কোর্টের, সেইখানেই যেতে হবে, এটা তো কোনো কথা হইতে পারে না। কিন্তু সেইখানে আপনি একটা পজিটিভ অ্যাপ্রোচে না যে আপনি আজকে যুদ্ধাপরাধে বাঁচানোর জন্য এই যে যেভাবে আস্তিক নাস্তিক যুদ্ধ বাধাই দিচ্ছেন, এই যে যেভাবে আপনি যে ধর্মকে নিয়ে এসে অপপ্রচার করছেন, এই যে আপনি যেভাবে যুদ্ধাপরাধে বাঁচানোর জন্য দিনের পর দিন হরতাল করে যে ইকোনমিক ক্ষতিগ্রস্ত করছেন, এর পূর্ববর্তী সময় যে হরতাল আর আজকের হরতালকে আপনি মিলামিশায় ফেললে হবে না, এত জেনারেলাইজ করার সুযোগ নাই। তখন গণতন্ত্র চুরি হচ্ছিল, সেই চুরির হাত থেকে গণতন্ত্রকে বাঁচানোর জন্য যে হরতাল, আর আজকে যুদ্ধাপরাধে বাঁচানোর জন্য হরতাল, এই দুটো কি একই জিনিস? আপনি আমাকে বলেন, এই দুই হরতাল কি একই জিনিস হইতে পারে? যুদ্ধাপরাধ থেকে বাঁচানোর জন্য এক হরতাল আর গণতন্ত্রকে রক্ষা করার জন্য হরতাল কিভাবে একই রকম হয় বলেন? প্রিটি সিম্পল কোয়েশ্চেন। ধন্যবাদ জনাব হাবিব। আমি একটি কথা বেছে নিতে চাই জনাব আরাফাতের বক্তব্য থেকে, দুই দলের বসা আলোচনা করা। আদালতে একটি কালকে আদালত জানাবে যে দুই দলের বসার জন্য আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য, যাই হোক, শেষ পর্যন্ত আদালতে যেতে হয়। খুব বেশি বড় স্বপ্ন ছিল না নাগরিকদের এটি, এবং এই আলোচনার কি কোনো বিকল্প আছে? আসলে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মাইন্ডসেটের ব্যাপার। এখন এক পক্ষ মাইন্ডসেট করে বসে আছেন আমরা
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। আরাফাত ভাই যেটা বললেন যে এক জায়গায় বসার, আসলে বসার জায়গাটা যেটা মূলত হরতাল এইগুলো করে আমাদের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা যাবে, কিন্তু মূল জায়গায় আমরা কোনোভাবে পৌঁছতে পারবো না। মূল জায়গায় পৌঁছার জন্য মূল যে কিছুদিন আমরা দেখলাম গণজাগরণ মঞ্চ একটা পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচার করতেছে, বিচারের দাবিতে সোচ্চার, ঠিক বিএনপি তখন পক্ষে বিপক্ষে একটা অবস্থান নিল, তারপর বলা হলো এটা সরকারিকরণ হয়ে গেছে, দলীয়করণ হয়ে গেছে, একটা মানে এই পর্যায়ে যখন দেখা গেল দেশ যখন, তখন বিরোধী দল বলতেছে আস্তিক নাস্তিক, যেটা আরাফাত ভাই বললেন। আমরা যারা ব্যবসা করি, দেখেন আমরা একটা পর্যায়ে আজকে যে প্রেক্ষাপট বাংলাদেশের যে অর্থনীতি, আমাদের এক সময় আমাদের জিডিপি ওটা কোনো ব্যাপারই মানে কোনো কিছু ছিল না, যখন আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের অর্থনীতি কিন্তু আজকের পর্যায়ে ছিল না। আজকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সূচক, অর্থনীতির প্রত্যেকটা সূচক ঊর্ধ্বমুখী, কিন্তু সবকিছু ইনফ্লেশন, আমাদের ইনফ্লেশন ফ্যান্টাস্টিক, আমাদের মানে মূলত সব জায়গাগুলোই কিন্তু জিডিপি গ্রোথ, এক্সপোর্ট গ্রোথ রেট, ইনভেস্টমেন্ট গ্রোথ রেট, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। তো এই জায়গাগুলোতে যখন আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই আমাদেরকে পিছনে টানতেছে। আমরা উই আর হ্যাবিচুয়েটেড উইথ দ্য হরতাল। এক সময় কি হরতাল, সপ্তাহ মাসে একটা হরতাল, ওকে, আমরা ব্যবসায়ীরা মনে করতাম যে একটা হরতাল আমরা সাস্টেন করতে পারবো। আমি 10 সেকেন্ড একটা কথা বলি, ওনার সময় নিয়ে বলতেছি, উনি দিয়েছেন 10 সেকেন্ড একটা কথা। হরতাল হলে দেশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গ্রেটার ইন্টারেস্টের জন্য অতটুকু ক্ষতি আমরা মানতে রাজি। গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওই ক্ষতি আমরা মানতে রাজি। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই ক্ষতি আমরা কেন? আপনাকে 30 সেকেন্ড সময় দেব, শেষ করুন। আমরা ওই ক্ষতিটুকু মেনে নিতে রাজি আছি, কিন্তু যখন আমরা দেখি এই টোটাল রাজনীতিতে অস্থিরতা এবং এই যে আজকে ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা বন্ধের পর বন্ধ, লাগাতার হরতাল, এই লাগাতার হরতাল দিয়ে কার লাভ হচ্ছে, কোথায় লাভ হচ্ছে, এবং কোন সরকার, আমি আমার ধারণায় মানে আমার জানা নাই কোন সরকারকে পদত্যাগ করা সম্ভব। এই সরকারকে কি পদত্যাগ করা সম্ভব হলে যদি করা যেত, কালকে মানে আমি যখন এক জায়গায় কথা বলছিলাম যে এইভাবে কি আজকের আওয়ামী সরকার যেটা, এটাকে কি আসলে হরতাল দিয়ে কি এই ব্রুট মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসছেন তাদেরকে কি হুট করে রাস্তার এই, এবং আমি সরি টু সে আজকে বিএনপি যেটা আমরা যারা তৃতীয় নয়ন দিয়ে দেখি, তারা তাদের দৃষ্টিতে বিএনপির সেই ক্ষমতা এখনো অর্জিত হয় নাই, বিকজ অফ জানেন আপনি, আমি জানি আমরা তৃতীয় নয়ন বলছি, কিন্তু আমরা যেটা বলছি ওই রাজনীতি, সুতরাং আমাদের যে রাজনীতি ক্ষতিকর সেই তিনি কি বলেন শুনতে চাই। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন সংক্ষেপে। কোনো মানে নেই। আসলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার ছোট ভাইপো ক্লাস 7-এ পড়ে, জি, সে বলছে যে চাচা, পাখির মতন মানুষকে গুলি করে মারা, এটা যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে একজন প্রকৃত রাজাকারের চেহারাটা কেমন ছিল? ধন্যবাদ। প্রশ্ন উত্তরটা আমি দেবো। আপনি দেবেন, আপনার প্রশ্ন উত্তরের মধ্যে লেগে গেলেন, আপনার দুজন একত্র হয়ে গেলেন আবার। গণতন্ত্রের শুনেন, যেটা এই যে একজন শ্রোতা বললেন, আমরা দেশকে আগিয়েছি গণতন্ত্রের শাসন ব্যবস্থা, মোটেও না। যেখানে ডেমোক্রেসি, রুল অফ ল থাকে, ডেমোক্রেসির জন্য আপনার ভেরি স্ট্রং হলো রুল অফ ল, স্ট্রং জুডিশিয়ারি। আপনার বিচার বিভাগে দলীয় বিচারপতি নিয়োগ করছেন, অবিচার যেখানে হচ্ছে বিচার পাচ্ছে না মানুষ। আজকে গণহত্যা করছেন, 150 লোককে মেরে দিলেন, সুশীল সমাজ বলেন, তথাকথিত বুদ্ধিজীবী বলেন, মানবাধিকার কমিশন বলেন, কোনো কথা নাই, কোনো কথা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর বোধ হয় এবারে কোনো ইয়ে নাই, উনি পুলিশ নিয়ে আসছেন, উনি আওয়ামী লীগের কর্মী নিয়ে আসছেন। আজকে দেখেন আপনি গণতন্ত্র মানে কি, আপনার বিরোধী দল থাকতে হবে, সংবিধানে রিকগনাইজড। আপনি বিরোধী রাজনৈতিক দলের অফিসে ঢুকে যাচ্ছে পুলিশ, ভাঙচুর করতেছে, মহাসচিবকে ধরে নিয়ে যাচ্ছে, নেতাদের ধরে নিয়ে যাচ্ছে, এটা তারপর আবার পরদিন নাটক করে ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোকরা আটকে রাখতেছে। এটা জনসভা করতে দেবেন না, এটা মিছিল করতে দেবেন না। জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, তো রেজিস্ট্রেশন মাধ্যমে পর্যন্ত রাজনৈতিক দল, তাদেরকে একটা মিটিং করতে দেবেন না। পুলিশকে নির্দেশ দেখা মাত্র গুলি করো, মেরে ফেলো। আপনি ধরেন ল এনফোর্সমেন্ট এজেন্সি আজকে কি করলো, আর জনগণ মুখোমুখি করে দিয়েছে এই সরকার। আপনার দুর্নীতি,
হলমার্ক টলমার্ক তো আছেই, দুর্নীতি করতেছে, আবার কোর্ট থেকে ছাড়তেছেন, তারপর আপনার এই যে ডেস্টিনি বলেন ছাড়তেছেন, ইভেন পদ্মা সেতুর দুদুগ্র পর্যন্ত আমরা জাতীয়করণ দলীয়করণ করলেন, আমরা এই ছাড়তেছেন ধরতেছেন, ইন্টারন্যাশনালি চোর বানালেন দেশটাকে। এখন কি হলো, গণতান্ত্রিক অবস্থাটা কি? আসলে বাংলাদেশে যে অবস্থা এখন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবলে পড়ে গণতন্ত্র এখন আইসিইউর মধ্যে আছে। এই অবস্থায় আরো স্ট্রং তত্ত্বাবধায়ক সরকার দরকার আমি মনে করি, আরো শক্তিশালী নিরপেক্ষ সরকার দরকার। আইসিইউ থেকে আপনি বলেন উন্নয়ন হয়েছে, আমি মনে আরো পিছিয়ে গেছি, 91 সাল থেকে পিছিয়ে গেছি। ইজ ওয়ার্স দেন আজকে যে রুল অফ যে দেশ সেইভাবে শাসন হচ্ছে 111-এ। আমি তো 111-এ যে মনে হয় আমাদের ফখরুদ্দিন আহমদের শাসন দেখছি, তো যুদ্ধ করছি ওদের সঙ্গে, আইনগত যুদ্ধ করছি। আজকে মানুষের অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ওখান থেকেও খারাপ। ইভেন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সরকার সেটা খারাপ, জেনারেল এরশাদের সামরিক শাসন দেওয়া খারাপ অবস্থা আছি আমরা। ওই পক্ষে চলে গেছেন, কথা বলা কেন না পক্ষে? এখন এই অবস্থা ডেমোক্রেসি শুধু নামটা আছে, বাস্তবে বাংলাদেশে কোন বিরোধী রাজনৈতিক দল আপনারা স্বীকার করেন না। আমি নামটা আছে, আসলে বিচার বিভাগের স্বাধীন বিচার ব্যবস্থা নাই, কিছুই নেই। এই জন্য আপনার এটা ঠিক না যে গণতন্ত্র আগাচ্ছে, গণতন্ত্র পিছিয়ে। এই সরকার আমার বললাম তো, আবার রিপিট অভিযুক্ত ভোটার লিস্ট ছিল আগে, এই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার এসে গণতন্ত্র এখন আইসিইউতে আছে। শেষ 10 মিনিট আছে। আল্লাহ যেটা হলো যে আপনি যেটা বলছেন যে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর পরিবর্তন করা যাবে না, কেন? আমাদের সাংবিধানিক কোরআনের বাণী নাকি, পবিত্র কোরআনের বাণী নাকি বাইবেলের বাণী নাকি বা গীতার বাণী? সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে। সংবিধান সবসময় পরিবর্তনশীল এবং এই সরকারি সব সংবিধান পরিবর্তনশীল। এই সরকার আমি দেখাচ্ছি, এই যে পঞ্চম সংশোধনী, সব সংশোধনী বাতিলের কারণে গিয়া প্রায় 170টা কি 80টা আইন বাতিল হয়ে গেছে। আইন বাতিল হয়ে গেছে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আইনগুলো বাতিল হয়ে গেছে। আবার এই গ্লাস গত কিছুদিন আগে পার্লামেন্ট আবার আইনগুলো পুনর্বহাল করলেন। আমরা যদি সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিলকৃত আইন যদি পুনর্বহাল করতে পারেন, তাহলে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট পুনঃ করতে পারবেন না। আমি এই জায়গায় আসলে আর যেটা একটা কথা বলতে, ভোটার লিস্ট সুপ্রিম কোর্ট থেকে এই যে 170টা আইন যে বাতিল হয়েছে পঞ্চম সংসদের 7ম সংশোধনের কারণে বাতিল হয়ে গেছে আইনগুলো, পরবর্তী মন্ত্রিপরিষদ পাশ করেছে, পার্লামেন্টে একটা আইন করে এটা আবার রিনিশ্চিত করেছে, পুনর্বহাল করেছে, রিসেন্টলি করেছে। এটা যদি একই জাজমেন্টের কারণে যদি ওই আইনগুলো বাতিল রিনিশ্চিত করতে পারেন, যদি রেস্ট্রিক্ট করতে পারেন, আমি এটাই আপনার কথা পারবেন না কেন? আমার ভাই একটা সঠিক তথ্য দেন নেন ভোটার লিস্ট সম্বন্ধে, এটা পার্লামেন্টে শুনেছি, অনেকে বক্তব্য দেন। বাংলাদেশে ভোটার লিস্ট কখন হয়েছে? 95 সালে একবার হয়েছে, মনে পড়ে। 2000 সালে 95 বিএনপি গভর্নমেন্টের সময় একটা হয়েছে, 2000 সালে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় হয়েছে। আপনাদের সময় হয়েছিল 2096 শেষ করি 2000 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় হয়েছে। বিএনপি গভর্নমেন্টের সময় ভোটার লিস্ট করতে গেলেন, করা শুরু করলো, ফর্ম টর্ম দিল, মাননীয় বিচারপতি জাস্টিস আব্দুল মতিন সাহেব ওখান থেকে বললেন না, আপনার নতুন ভোটার লিস্ট করা হবে না, করা যাবে না, হালনাগাদ করতে বলা হয়েছিল, ভোটার করা যাবে না, হালনাগাদ করতে হবে, মরামারের বাদ দিতে হবে, 18 যাদের বয়সে তাদেরকে নিতে হবে। কিন্তু আপনারা করে ফেলছেন। শেষ করতে হবে কথা। বিএনপি ক্ষমতার সময় নতুন কোন ভোটার লিস্ট হয় নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট এই আমি শেষ করছি। এটা মনিয়ামতের সময় এসে সুতরাং বিএনপির সময় বাদ গেছে মরা মানুষ, নতুন করে ভোটার লিস্ট হয়েছে। যদি ভোটার লিস্টে 1,40,00,000 জালিয়াতি হয়ে থাকে, আওয়ামী লীগ 2000 সালে আমি ভোটার লিস্ট করার সময় জালিয়াতি হয়েছে। আসলে কোন আমি আপনার কথার সাথে আপনাকে সমর্থন দিতেই বলতেছি যে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য আপনি যেগুলো বলছেন যে দুর্নীতি, ডেস্টিনি, হলমার্ক, পদ্মা সেতু যাই বলছেন সব ঠিক আছে, কিন্তু তার জন্য কি রাজাকারদেরকে বাঁচানোর জন্য কি রাজনীতি করতে হবে কিনা সেটা আমাদের বুঝি না। আমরা কিন্তু বাইরের লোকরা এটাই বুঝতেছি না। আপনারা করেন, আপনারা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ইচ্ছা করেন, রাজাকারকে বাঁচানো, রাজাকারকে সমর্থন, নৈতিক সমর্থন, আমরা এটা বুঝি না ভাই। ধন্যবাদ। নিশ্চয়ই শুরু হয়েছে তো আমরা এটাই বুঝি না, সত্যিকার বিচার না আমরা এই জায়গাটায়। ধন্যবাদ। আমরা শেষ 5 মিনিটে আছি, আপনি জনাব দেখেন, আপনি প্রথম কথা বলতে সত্যিকার বিচার চাই আওয়ামী লীগ নাকি কোন শুনি জনাব আওয়ামী লীগকে বাঁচাতে, আওয়ামী লীগের বিরুদ্ধে করতে গেলে রাজনীতি হবে না। জনাব আরাফাতের কথা 2001 থেকে 2006 একটি
দাবিটা ছিল হচ্ছে হালনাগাদ করা, কিন্তু একটা ভোটার লিস্ট বানিয়ে ফেলছিল, যেটার মধ্যে এই যে ভুয়া ভোটারগুলি, যেটা নিয়ে কিন্তু একটা প্রথম ঝামেলাটা শুরু হলো ওখান থেকে এক। দ্বিতীয় জিনিসটা আপনার আমি স্পেসিফিকলি বলি, বিরোধী দলের অফিসে ঢুকে যে বিষয়টা খোকন ভাই বলছেন, দেখেন অবজেক্টিভলি বিরোধী দলের আমার স্ট্যান্ডটা হচ্ছে কি, বিরোধী দলের অফিসে যেভাবে ঢুকছে পুলিশ, এটা কিন্তু আমি কন্ডেম করছি এবং এখনো করতেছি। এভাবে উচিত হয় না। প্রোগ্রামে বলেছেন। হ্যাঁ, আমি কিন্তু এটা করেছি, কিন্তু আমার আপনাকে আমি বলছি শোনেন, আপনারাও কেয়ার করেন, আমরা যেগুলো বলি করেন না। আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা করছে এটাকে আমরা করছি, কন্ডেম করছি, বাট এট দ্য সেম টাইম আপনারা যে কথাগুলি বলতেছেন, আপনারা তো আওয়ামী লীগের অফিসে ঢুকে পিটাইছেন, এখানে তো অ্যাটলিস্ট আমরা দেখলাম যে পিটাই নাই, তো ঢুকছে, এটাকে আমরা কন্ডেম করি। বাট আপনারা তো ঢুকে 100 জনকে পিটা আহত করে ফেলেছেন। গুলি করছে, আপনি গুলি স্টেজে গুলি করে দিবেন এই সামনে অফিসের গুলি করছে তো গুলি আমরা তো দেখছি। খোকন ভাই অফিসের ভিতরে ঢুকে না, আমরা সবাই আগে শোনেন খোকন ভাই, আগে যেটা হইতো অনেক মিথ্যাচার করাইতো। না না না, ডেইলি প্র্যাকটিস এক কথা না। আপনার আগে খোকন ভাই আপনি আমার সময়টা নিয়ে নিতেছেন, আমাকে প্লিজ সময় নাই। আমি যেটা বলছি, আগে অনেক মিথ্যাচার করা যেত, কিন্তু এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়া যুগে সরাসরি দেখতেছি, তো জনগণ দেখতেছে। এবং প্রথম আমার সমালোচনার জায়গা হচ্ছে গভর্নমেন্টকে যে কেন, আমি আসতেছি সব বলবো, আপনার সময় না দিলে তো বলতে পারবো না, আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে ঢুকলো এটাকে আমরা কন্ডেম করি। দ্বিতীয় কথা হচ্ছে ঢুকে বোম পাইলো কেন? একটা পার্টি হেডকোয়ার্টার বোম পাওয়া যায় না, এটা কি ধরনের পার্টি? 12টা বোম পাইছে, দুইটা 10টা ককটেল। আমার কথা হচ্ছে কয়টা বোম কেন? একটা পাওয়া যাবে কেন খোকন ভাই? একটা পার্টি হেডকোয়ার্টার বোম পাওয়া যায়? আমরা তো ও আচ্ছা, সবই প্ল্যান্টেড। এই যে আপনারা বলছিলেন যে 21 আগস্টে বোম ফাটায়, বলছিলেন যে শেখ হাসিনা আপনার ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছে। আপনার ঘরে কি বোম রাখবেন আপনি? আপনি আবার কথা শেষ করতেন, আপনি রাখছেন তো? আমরা তো লাইভ দেখছি, পুলিশ ঢুকে যে বোম উদ্ধার করে আনতেছে। আমরা তো অবাক হইছি, এটা কি ধরনের পলিটিক্যাল পার্টি? ডেমোক্রেটিক পার্টি, এটা বোম ডেমোক্রেটিক পার্টি। দুই হচ্ছে, দ্বিতীয় জিনিসটা আপনাকে আমি বলি, আচ্ছা আমরা শেষ 1 মিনিট করে কথা শুনতে হবে। রিচার্জ করেন, এগুলো রিচার্জ করেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনাকে আমি বলি, আপনি রিচার্জ বোম আসছে নাকি? আপনি পুলিশ বলতেছে দুই জায়গায়। আচ্ছা আমি প্রত্যেকে শেষ 1 মিনিট করে সময় দিতে পারবো। এক সেকেন্ড, আপনি সংবিধান, আচ্ছা আরেকটা জিনিস উনি বললেন হলমার্ক ডেস্টিনি, এটা সেটা হাবি যাবে। আচ্ছা আমি যেমন মনে করি যে বিরোধী দল অফিসে ঢুকছে, এটার জন্য আমরা সমালোচনা করবো, ওনাদের রাইট নাই, কারণ ওনারা কিন্তু এর চেয়ে জঘন্যভাবে ঢুকে পিটাইছে। আবার একইভাবে হলমার্ক ডেস্টিনি এগুলো যেসব দুর্নীতিগুলি হচ্ছে, আমরা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, এটা সুষ্ঠু বিচার করতে হবে, এবং সেই বিচার প্রক্রিয়া কিছুটা চলছে। এখানে ব্যত্যয় ঘটলে আমরা সরকারকে ছাড়বো। বাট দাঁড়ান এক সেকেন্ড, উনার বলার রাইট কেন জানেন? কারণ উনার দলের বিভিন্ন নেতারা এবং উনার বিভিন্ন ছেলেরা ইন্টারন্যাশনালি কনভিক্টেড হচ্ছে। আচ্ছা ধন্যবাদ। আন্তর্জাতিকভাবে টাকা প্রত্যেকে, আমি 1 মিনিট করে আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। জানেন আপনি জানেন না উনি সময় নিয়ে নিছে আমার কাছে। আমি কি বলি, আপনি বলছেন তো ভাই, আপনি অসুবিধা বলছেন, আপনি দ্বিতীয় জিনিসটা আপনি বলি, আসছেন রিচার্জের হিসাবে, ইউ আর মোর দ্যান পলিটিশিয়ান নাও। আপনি তো বলতেছেন, হ্যাঁ আই এম পলিটিশিয়ান, উই আর অল পলিটিশিয়ান, এন্ড মোর দ্যান পলিটিশিয়ান। আচ্ছা সেকেন্ড থিংটা আপনি দেখেন, শ্রদ্ধার দরকার ছিল কি? আচ্ছা why does it matter if I am a politician? Okay, do you have any problem with that? No, let me speak what I'm saying. আচ্ছা আমরা চেষ্টা করতে চাই। সেকেন্ডটা এইগুলো নিয়ে বলে লাভ না। ইউ আর মোর দেন, আমি বলবো ইউ আর মোর দেন পলিটিশিয়ান, কি লাভ? আচ্ছা একটা প্রশ্ন আসছে যে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, তাই না? আচ্ছা যে ভদ্রলোক প্রশ্ন করলো, সেই ভদ্রলোকের বাসায় যদি ধরেন 100 লোক অ্যাটাক করে, এবং সেই ভদ্রলোকের বাসায় যে গার্ডরা কি করবে ওনাকে প্রোটেকশনের জন্য, এবং এই প্রোটেকশন ওনাকে দিতে যেয়ে যদি ক্যাজুয়ালিটি হয়, সেই ভদ্রলোক এই ক্যাজুয়ালিটি গুলোকে কি বলবেন? 1 মিনিট করে কথা শুনবো জনাব খোকন, আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। 1 মিনিট শেষ বক্তব্য। আমার বক্তব্য বলছেন, আমি মনে করি ফরএভার নির্বাচন পদ্ধতি আমাদের সেটেল হওয়া উচিত, দেশের স্বার্থে, আমাদের গণতন্ত্রের স্বার্থে, এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকা উচিত। স্বাধীন ব্যবস্থা থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা যে সরকার পরিবর্তন হতে পারে, নতুন সরকার আসতে পারে, যে আসুক না কেন, আমাদের সবারই উচিত যে একটা নির্বাচন পদ্ধতি থাকবে যেখানে কারো কোনো নির্বাচন পদ্ধতিতে কোনো প্রভাব করার সুযোগ থাকবে না। যে নির্বাচন কমিশনকে বা নির্বাচন পদ্ধতি ব্যবহার করে আমি ক্ষমতা আসবো, হ্যাঁ সেই চেষ্টা কেউ করবে না। জনগণের উপর, জনগণের সমর্থনের উপর, জনমতের উপর নির্ভর করে ক্ষমতায় আসতে হবে, এই চিন্তা চলে আসবে। ধন্যবাদ। একদমই 1 মিনিট জনাব আরাফাত। আচ্ছা আমি যেটা বলতে চাই যে সত্য কথাগুলি শোনার সৎ সাহস থাকতে হবে ভাই।
আপনি একটানা বলবেন হলমার্ক ডেস্টিনি পদ্মা সেতু এটা সেটা, এগুলো একটাও তো, এটা তো বিচারাধীন, কে দোষ করছে কি করছে না করছে এগুলো তো বের হবে, আমরা তো কেউ ছাড়ছি না সরকারকে এটার জন্য। এইটা বলে আপনি একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে যাবেন, এই সরকারের আমলে এগুলো বিচার হবে না। দেখেন দেখেন বিচার হবে না, আমি গ্যারান্টি দিলাম। এক মিনিট কইতে পাবো। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে ওনাদের যখন কোনো কিছু বিচার হবে না। আরাফাত রহমান কোকো যখন আন্তর্জাতিকভাবে কনফিডেন্ট হবে তখন বলে এগুলো ভোগাস। তো দুইটা জিনিসই তো আনতে হবে টেবিলে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা তখন আমাকে বলবেন ইউ আর মোর দ্যান পলিটিশিয়ান। আমি আসতেছি, কোনো কথা বলবো আচ্ছা প্লিজ। যে কনভিক্টেড হবে, আন্তর্জাতিকভাবে কনভিক্টেড হয়েছে, এটা ইটস নট অ্যাবাউট এই বিতর্কটা আমি জনগণ, আপনি জানি বলি, আমি মালিক, আমি বলি আই হ্যাভ সিন দ্য জাজমেন্ট, আই হ্যাভ সিন দ্য জাজমেন্ট। ধন্যবাদ 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 আমেরিকান কোর্টে কোন সাজা হয়নি। ধন্যবাদ ধন্যবাদ হাবিব। আমার একটা ছোট্ট যারা বলতেছে মিথ্যা কথা বলছে, উনি বলুন। আমার একটা জনগণ আমি সিঙ্গাপুরে আমি বললাম জাজমেন্ট তার নাম নাই, নাম বলতে আমি হলমার্ক ডেস্টিনি পদ্মা সেতু আমার যে কোনো কারণে আমার ব্যক্তিগত কারণে আমার প্রায় সিঙ্গাপুর আসা যাওয়া করতে হচ্ছে, সিঙ্গাপুরে থাকতে হচ্ছে। সিঙ্গাপুরে আমি অ্যাকাউন্ট করতে গেছি, দুঃখজনক আমাকে অ্যাকাউন্ট করতে দিচ্ছিল না, বলে যে আর না অ্যাকাউন্ট করতে করা যাবে না। তো আমি কারো নাম বলতেছি না, আমি যেহেতু নিরপেক্ষ লোক, বাট আমার অ্যাকাউন্ট করতে দেওয়া হয় না জাস্ট বিকজ অফ বাংলাদেশি পিপল। কেন গেছেন বাংলাদেশে সিঙ্গাপুরে অ্যাকাউন্ট করতে? কারণ আমার অ্যাকাউন্ট করতে হবে, আমার বাচ্চা চিকিৎসা, ওনার বাচ্চা ক্যান্সার ক্যাশ টাকা লয়ে যাবেন আপনি না অ্যাকাউন্ট করতে গেছে, আমাকে অ্যাকাউন্ট করতে দেওয়া হয় না। বিশেষ ধন্যবাদ। বিশেষ আমরা শেষ করব। দর্শক, আমরা পরিস্থিতি দেখছি। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমান, ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দর্শক, আজ এই পর্যন্তই। গণতন্ত্র, সব কথা শেষ কথা আমরা বলে থাকি, গণতন্ত্র এবং গণতন্ত্রের নির্বাচন কিন্তু উৎসব, কিন্তু সেই উৎসব পেতে আমাদের বড্ড বেশি বোধহয় দাম দিতে হয়। আমরা দাম দিচ্ছি, দাম দিয়েছি, প্রশ্নটি হওয়া উচিত এখন আর কতদিন দাম দেব। শুভরাত্রি।